শুনতে পাচ্ছ? ঠিক আছে, শুরু করছি। দেখো আজকে ক্যাটালগিং ক্লাস করাবো। ঠিক আছে, জয়েন হবে আস্তে আস্তে। দেখো আজকে আমি 7 পেপারে ক্যাটালগিং ক্লাস করাবো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পেপার। একদিন করে থিওরি ক্লাস হবে রবিবার করে, আর মঙ্গলবার করে তোমাদের ক্যাটালগিং ক্লাস হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে, তো আজকে আমরা নেক্সট ক্লাস করব। ক্লাস 2। ক্লাস শুরু করার আগে কিছু তোমরা বিষয় লিখে নাও। ঠিক আছে, সবার প্রথম তোমরা লিখে নাও, যদি প্রশ্নপত্রে যদি কোনো এডিশন থাকে, এডিশন বলে একটা হেডিং করো, মানে কিছু নিয়ম লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করি দেখতেও পাচ্ছ। দেখো এডিশন অর্থাৎ সেকেন্ড, থার্ড, ফোর্থ, যদি প্রশ্নপত্রে যদি এডিশন থাকে, ঠিক আছে, এডিশন লেখা থাকলো যে ফোর্থ এডিশন, এরকম প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তখন তো সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে লিখবো। ঠিক আছে, আমরা একদম প্রশ্নে যে একদম পুরোটা যে ফোর্থ এডিশন এরকম লেখা আছে বলে পুরোটাই যে ওইভাবে কপি করবো এরকম নয়। ঠিক আছে, আমরা শুধুমাত্র সংক্ষেপে লিখবো, সংক্ষেপে শর্টকাটে লিখবো। শর্টকাটে কিভাবে লিখবো, এই যে আমরা এইভাবে লিখবো। যদি সেকেন্ড এডিশন থাকে, সাপোজ এরকম করে সেকেন্ড এডিশন রয়েছে, তাহলে কিন্তু সেকেন্ড লিখবো। ঠিক আছে, সেকেন্ড ইডি, সেকেন্ড লিখে ইডি শেষে মানে আমরা কিভাবে লিখবো বলে দিচ্ছি, সেকেন্ড লিখে ইডি। ঠিক আছে, এরকম লিখবো ইডি, অর্থাৎ আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ ইডি এইভাবে লেখা হয়। যদি রিভিশন এডিশন থাকে, রিভার্স এডিশন থাকে হয়, তাহলে কিন্তু আমরা ফাইভ রিভার্সের রিভিসড এডিশন যদি হয়, রিভাইসড এডিশন যদি হয়, আর ই ভি ডট ইডি দিয়ে লিখবো। ঠিক আছে, প্রশ্নে যদি এরকম যদি রিভাইসড এডিশন লেখা থাকে, তাহলে কিন্তু আর ই ভি ডট ইডি লিখবো। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে এটা, ঠিক আছে, রিভাইস। 3 নম্বরে কি, যদি এনলার্জ এডিশন হয়, ঠিক আছে, কোনো বড় কোনো এডিশন হয়, তাহলে কিন্তু 7 এনলার্জ ইএনএল ডট দিয়ে ইডি লিখবো। প্রথম এডিশন লিখতে হয় না, প্রথম এডিশন থাকলে আমরা সেই এডিশন, তারপরে 4 নম্বর হলো প্রথম এডিশন লিখবো না। যদি সাপোজ মানে ফার্স্ট এডিশন রয়েছে, শুধু আমরা ইডি লিখবো। ঠিক আছে, প্রথম প্রথম এডিশন, ফার্স্ট এডিশন প্রশ্নে দেওয়া থাকে না। ঠিক আছে, এডিশন থাকলে সেটা কিছুই লিখবো না। আর যদি কোনো এডিশনই বা কোনো এডিটর থাকে, তাহলে এরকম হবে। যদি কোনো এডিটর, তারপরে 5 নম্বর লেখো। আর যদি কোনো এডিটর বা কোনো এডিটর থাকে, এডিশন বা কোনো এডিটর থাকে, তাহলে এরকম হবে, সেকেন্ড এডিশন, তারপরে স্ল্যাশ চিহ্ন দিয়ে এডিটেড বাই, তারপরে এডিটেড বাই লেখ না। অলরেডি তোমাদের কিন্তু সবার প্রথমে একটা স্যাম্পল করেছিলাম, দেখবে টাইটেল, প্যারাটাইটেল, সাবটাইটেল, থার্ড ইন্টেনশনে। সেখানে কিন্তু আমি বলেছিলাম প্রথমে আমরা সেকেন্ড এডিশন লিখবো, ডট দিয়ে কিন্তু স্ল্যাশ চিহ্ন, তারপরে এডিটেড বাই এর নাম লিখি। যদি কোনো বই যদি কেউ এডিট করে, তাহলে তারা এডিটর বাই এর নাম কিন্তু এখানে লিখি আমরা। ঠিক আছে, লেখা হয়েছে এই কটা, বলো 1 2 3 4 5 পর্যন্ত। ঠিক আছে, লিখে নাও, তারপরে পরেরটা যাবো।
লেখা হলে বলবে, তারপরে শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, এটা দরকার নেই। তারপরে নেক্সট তোমরা হেডিং করো, যদি প্রশ্নপত্র পাবলিকেশন ডিস্ট্রিবিউশন থাকে তখন কিভাবে লিখবো, ঠিক আছে? পাবলিকেশনের নাম থাকে, যদি ডিস্ট্রিবিউশন কোনো জায়গার নাম থাকে যদি, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা যদি যদি পুরো নাম দিয়ে দিল পাবলিকেশন, পুরোটাই তো আমরা কপি করে পেস্ট করতে পারবো না, আমাদের কিছু মানে সংক্ষেপে লিখতে হবে। যখনই আমরা থার্ড ইন্টেনশনে কোনো শব্দ লিখবো সংক্ষেপে লিখবো। কিভাবে কোনটা ইউজ করব, সাপোজ মানে ডিস্ট্রিবিউশনের জায়গার নাম মানে তিনটে রয়েছে, চারটে জায়গার নাম রয়েছে সাপোজ, সেই রকম হলে তখন আমরা তো প্রত্যেকটা সমস্ত জায়গার নাম লিখলে তো অনেক বড় হয়ে যাবে। ওর মধ্যে মেন কোন জায়গার নামটা নেব সেটাই আমরা এখানে জানবো, ঠিক আছে? তো সবার প্রথম 1 নম্বর আমরা যদি দেখি, 1 নম্বরে কি লেখা আছে, যদি প্রশ্নপত্রের মধ্যে দেশের অনেকগুলো জায়গার নাম থাকে তাহলে যে কোনো কোনো একটি জায়গার নাম লিখলেই হবে, ঠিক আছে? যদি অনেকগুলো জায়গার নাম থাকে তার মধ্যে যে কোনো একটা জায়গার নাম লিখলেই হবে। দেশের অনেকগুলো জায়গার নাম থাকে তাহলে যে কোনো একটি জায়গার নাম লিখলেই হবে, ঠিক আছে? আমরা যে কোনো একটা জায়গার নাম নেব সেখান থেকে। হয়েছে, তারপরে নেক্সট 2 নম্বর, যদি প্রশ্নপত্রে অনেকগুলো স্থান থাকে, ঠিক আছে, তাহলে আমরা লোকাল স্থানটি লিখলেই হবে, লোকাল জায়গার নাম লিখবো। যেমন কি, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেমন ওয়েস্ট বেঙ্গল কলকাতা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এই ক্ষেত্রে লোকাল কোনটা হবে? নিশ্চয়ই কলকাতা হবে, ঠিক আছে? কলকাতাটা লিখলেই হবে যেহেতু কলকাতাটা লোকাল, ঠিক আছে? তারপরে 3 নম্বর, যদি কোনো লোকাল না হয় তাহলে প্রথমটা নিলেও চলবে, ঠিক আছে? যদি কোনো লোকাল জায়গা না হয় তাহলে কিন্তু আমরা প্রথম জায়গার নামটা লিখলেও কোনো ভুল নেই। তারপর 4 নম্বর আমরা যদি দেখি, যদি একটি দেশ আর একটি বিদেশের নাম থাকে তাহলে দুটি জায়গার মধ্যে আমরা সেমিকমা ইউজ করব, ঠিক আছে? ইউজ হবে, অর্থাৎ দুটো জায়গায় লিখবো, দেশের নামটা লিখবো বিদেশের নামটা লিখবো, তার দুটো দেশ আর বিদেশের মাঝে আমরা সেমিকমা ইউজ করব দুটি জায়গার মধ্যে, ঠিক আছে? দুটি জায়গায় লিখবো তার মধ্যে সেমিকমা ইউজ করব। আর যদি জায়গার নাম না থাকে, আমি দেখলাম প্রশ্নপত্রে কোনো জায়গার নামই নেই, তাহলে তাহলে তো আমাকে প্লেস পাবলিকেশন ইয়ারের মধ্যে আমি যখন প্লেসের জায়গায় যখন লিখবো তখন তো আমাকে জায়গার নাম খুঁজে বসাতে হবে, না থাকলে তো সেখানে আমি অ্যাভয়েড করতে পারবো না। তখন কি করব, আমি থার্ড বন্ধনের মধ্যে আমি এসআই শব্দটা ইউজ করব, ঠিক আছে? এসআই শব্দটা ইউজ করব থার্ড বন্ধনের মধ্যে যখন কোনো জায়গার নাম থাকবে না, ঠিক আছে? প্রশ্নপত্রে যখন কোনো জায়গার নাম থাকবে না, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগেরগুলো তোমরা যে কোনো একটা জায়গার নাম লিখে দিবে হয়ে যাবে, যেমন লোকাল জায়গা, এগুলো এতটা না মনে রাখলেও চলবে। কিন্তু এটা কিন্তু কখনো কখনো দেখে প্রশ্নপত্রে জায়গার নাম খুঁজে পাচ্ছ না, তখন কি করবে, প্লেসের জায়গায় তো কোনো একটা বসাতে হবে, তখন কি করবে, থার্ড বন্ধনের মধ্যে আমরা এসআই শব্দটা ইউজ করব, ঠিক আছে? এসআই তো লেখা হলে বলবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। কারণ কখনো কখনো দেখবে প্রশ্নে দেখলেই বুঝতে পারবে, যখন ইয়ারে প্রশ্নগুলো সলভ করবে দেখবে জায়গার নাম পাবে না, তখন থার্ড বন্ধনী সেখানে প্লেস বলে রয়েছে পাবলিকেশনের আগে, ঠিক আছে, থার্ড ইন্টেনশনে, সেখানে কিন্তু এই আমরা থার্ড বন্ধনীর মধ্যে এসআই শব্দটা ইউজ করবো, থার্ড বন্ধনীটাও বসবে তার সাথে এসআই। লিখে নাও, তারপরে শুরু করবো। লেখা হলে বলবে, তারপরে শুরু করবো, ঠিক আছে?
ঠিক আছে, পরে চলে যাচ্ছি। দেখো পরে তোমরা পাবলিকেশন বলে একটা হেডিং করো, অর্থাৎ প্রশ্নপত্রে যদি পাবলিকেশন থাকে, সাপোজ বড় বড় পাবলিকেশন নাম দেওয়া আছে, কখনো আমরা তো পুরো শব্দগুলো তো ইউজ করতে পারবো না, ঠিক আছে, তার মধ্যে আমরা মানে সংক্ষেপে লিখবো, তাই সংক্ষেপে কোন বিষয়টা লিখবো সেটাই আমরা এখানে জানবো। দেখো এখানে সবার প্রথম পাবলিশার বলে লেখা আছে, যদি কি বলা রয়েছে 1 নম্বর আমরা যদি দেখি, পোস্ট শুধুমাত্র পাবলিশারের নাম হবে, অর্থাৎ প্রশ্নপত্রে যদি পাবলিশার যদি থাকে তার পাবলিশারের নাম হবে কি রকম পাবলিশার, যেমন আনন্দ পাবলিশার এবং কোম্পানি বলে একটা পাবলিশার লেখা আছে প্রশ্নপত্রে, ঠিক আছে, আনন্দ পাবলিশার অ্যান্ড কোম্পানি লেখা থাকলে আমরা শুধুমাত্র আনন্দ কথাটি লিখবো, ঠিক আছে, আমরা পুরো লেখাটা শুরু লিখে দেবো না, আবার আনন্দ পাবলিশার অ্যান্ড কোম্পানি সেই পাবলিশারের ওখানে পাবলিকেশনের জায়গায় মানে প্লেসের পর যে আমরা পাবলিকেশন শব্দটা লিখি, প্রশ্নপত্রের পাবলিকেশনের নাম দেখেন পাবলিকেশন নামটা, সাপোজ এটা প্রশ্নপত্রে দেওয়া আছে, আমি পুরোটা কপি করলাম, তাহলে হবে না কিন্তু, শুধুমাত্র আনন্দ মানে পাবলিশারের নামটা লিখবো, শুধুমাত্র পাবলিশার অ্যান্ড কোম্পানি লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি পাবলিশার শব্দটাই যদি না থাকে প্রশ্নপত্রে, পাবলিকেশন মানে কোথায় পাবলিশ হয়েছে এবং পাবলিশারের নাম, অর্থাৎ পাবলিশারের নামটা যদি সেই প্রশ্নপত্রে যদি না দেওয়া থাকে, তাহলে তা কী করব, আমরা থার্ড বন্ধনীর মধ্যে আমরা এস এবং এন কথাটি আমি এইভাবে ব্র্যাকেটের মধ্যে কিন্তু ব্যবহৃত হবে, ঠিক আছে, অর্থাৎ এস এন শব্দটি আমি থার্ড বন্ধনীর মধ্যে লিখব যখন পাবলিশারের নাম থাকবে না, ঠিক আছে, এটা লিখে নাও পাবলিশারের নাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখবে কখনো কখনো প্রশ্নপত্রে আমরা পাবলিশারের নাম পাবে না, পাবলিকেশন পাবে না খুঁজে, তখন ওই পাবলিশার নেই বলে পাবলিশার একদম লিখবই না, এরকম করলে হবে না কিন্তু, তখন কি করবে, তার পরিবর্তে আমরা এস ডট এন থার্ড বন্ধনীর মধ্যে লিখব, সেই কোথায় লিখব, পাবলিশারের জায়গায় লিখব, পাবলিশারের নাম যেখানে আমি লিখি সেখানে লিখব, থার্ড ইন্টেনশনের পাবলিশারের জায়গা নামের ওখানে। অলরেডি তোমাদের কিন্তু ক্লাস করেছি, তোমরা কিন্তু দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, থার্ড ইন্টেনশন কোথায় এগুলো তোমরা অলরেডি জানো, সেকেন্ড ইন্টেনশন কি, ফার্স্ট ইন্টেনশন কি, কোথায় টাইটেল বসে, কোথায় প্যারাল টাইটেল বসে, অথার কোথায় বসে, এডিটর কোথায় বসে, ঠিক আছে, প্লেস পাবলিকেশন ইয়ার কোথায় বসে, তার সাথে কল নম্বর কোথায় বসে, অ্যাক্সেশন নম্বর কোথায় বসে, হেডিং সেকশন অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টে কী বসে, এগুলো কিন্তু অলরেডি করিয়েছি। এখন শুধুমাত্র মানে নিয়মটা শুধু অ্যাক্সেস পয়েন্টটা মাঝে মাঝে চেঞ্জ হয়, মানে কখন কোন ক্ষেত্রে চেঞ্জ হয় সেগুলি করাবো, আর কখন কি লিখতে হয় থার্ড ইন্টেনশনে সেগুলো একটু তোমাদের জানতে হবে। হুম 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 ঠিক আছে, হয়ে গেছে লেখা, তারপর পরেরটা চলে যাচ্ছি। দেখো যদি প্রশ্নপত্রে ইয়ার থাকে, ঠিক আছে, পাবলিকেশন ইয়ার থাকলে কী ক্ষেত্রে কোন ক্ষেত্রে কীরকম ব্যবহার করবো ইয়ারের জায়গায়, যেমন প্লেস পাবলিকেশনটা হয়ে গেল, এখন যদি ইয়ার আছে প্রশ্নপত্রে তখন কি করব, দেখো প্রশ্নপত্রে সবার প্রথমে 1 নম্বর কি অনেকগুলি সাল দেওয়া থাকে যদি, তখন কিন্তু লেটেস্ট ইয়ারটি ব্যবহার হবে, ঠিক আছে, যদি প্রশ্নপত্রে অনেকগুলো ইয়ার দেওয়া আছে তখন কিন্তু আমি কি করব, লেটেস্ট ইয়ারটাই ব্যবহার করব, পরপর ইয়ার দেওয়া আছে প্রশ্নপত্রে, লেটেস্ট মানে কারেন্ট ইয়ারটা ব্যবহার হবে, ঠিক আছে, আবার পুরোনো ইয়ারটাকে ব্যবহার করবো না, তার পরিবর্তে লেটেস্ট ইয়ারটা ব্যবহার করবো, ঠিক আছে, সাপোজ দেওয়া আছে 2001, 2003, 2018 এরকম দেওয়া আছে, তাহলে আমি কিন্তু 2018টাই ইউজ করবো, আমার কেবল 2001টা ইউজ করবো না, ঠিক আছে, লেটেস্ট ইয়ার ব্যবহার করবো 1 নম্বর। 2 নম্বর কি বলা আছে, যদি কপিরাইট এর সাল দেওয়া থাকে প্রশ্নপত্রে, ঠিক আছে, তাহলে মূল সালের পাশে আমরা সেমিকমা দিয়ে কপিরাইট সালটি ব্যবহার হবে, মূল সালের পাশে সেমিকমা দিয়ে অর্থাৎ কমা চিহ্ন দিয়ে, ঠিক আছে, কমা দিয়ে আমরা কপিরাইট সালটি ব্যবহার করা, তো এইরকম হবে, ঠিক আছে, কপিরাইট চিহ্ন এই যে এরকম থাকে, ঠিক আছে, কপিরাইট অর্থাৎ কপিরাইট চিহ্ন যদি থাকে, কপিরাইট চিহ্নের সাথে যদি সাল দেওয়া থাকে, তাহলে কি করব, প্রথমে তারিখ দিব, মূল তারিখ দেওয়ার পর কমা দিব, তারপরে কপিরাইট চিহ্নটা লিখব, ঠিক আছে,
কপিরাইট দিয়ে তারপরে আবার কপিরাইট সালটা লিখবো। অর্থাৎ প্রথমে কিন্তু দুটো সাল থাকবে, একটা সাপোজ থাকলে 2003, আবার কপিরাইট চিহ্ন দেওয়া আছে, তারপরে আবার মূল সাল, এরকম যদি থাকে তখন আমি মূল সালটা আগে লিখবো, তারপরে কপিরাইটের সাথে যে সালটা দেওয়া সেটা লিখবো। ঠিক আছে? কমা কমা কমা, মূল সালের আগে কমা হবে, তারপরে কপিরাইট দিয়ে তারপরে সেই সালটা। ঠিক আছে? দেখবে সেটাই নিয়মে বলা আছে, যদি কপিরাইটের সাল দেওয়া থাকে তাহলে মূল সালের পাশে কমা হবে, কমা দিয়ে কপিরাইট সালটি ব্যবহার হবে। ঠিক আছে? প্রশ্নে যেরকম থাকবে সেরকম। ঠিক আছে? এটুকু লেখা হয়েছে তো? এটুকু জানলেই যথেষ্ট এখন আপাতত। এখন প্রশ্নে চলে যাব। ঠিক আছে, এখন প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে আমরা চারটে নিয়ম অলরেডি জেনেছি। ঠিক আছে? যদি প্রশ্নপত্রে একজন অথার থাকে তাহলে মেন এন্ট্রিতে সেটাই সেই অথারটাই উল্টে বসবে অ্যাক্সেস পয়েন্টে। ঠিক আছে? যদি প্রশ্নপত্রে দুজন অথার থাকে তাহলে দুজন অথারের মধ্যে যে প্রথম অথার যে রয়েছেন তিনি অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে। যদি প্রশ্নপত্রে তিনজন অথার থাকে, তিনটি অথারই মানে ক্যাপিটাল লেটারে যদি লেখা থাকে তাহলে প্রথম অথার দিয়েই কিন্তু আমরা সেই অ্যাক্সেস পয়েন্টে আমরা সেই নামটা কিন্তু উল্টে লিখব। যদি প্রশ্নপত্রে দুটি বা তিনটি অথার থাকে এবং তাদের মধ্যে যদি যে কোনো একটা অথার যদি ক্যাপিটাল লেটারে হয়, তাহলে যে অথারটা ক্যাপিটাল লেটারে হবে সেই অথারটা দিয়েই মেন এন্ট্রি উল্টে বসবে, অর্থাৎ মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে? এই 4 নম্বর নিয়মটা লিখেছো তোমরা? যদি প্রশ্নপত্র, ঠিক আছে, এটা লিখে নাও। অর্থাৎ 3 নম্বর নিয়ম পর্যন্ত অলরেডি তোমাদের একটার মধ্যেই লিখে দিয়েছি। ঠিক আছে? তিনটে অথার পর্যন্ত কিন্তু প্রথম অথার দিয়ে কিন্তু সেই অ্যাক্সেস পয়েন্টটা উল্টে বসবে, সেই প্রথম অথার দিয়ে হবে। কিন্তু এই ক্ষেত্রে ঠিক আলাদা নিয়ম। ঠিক আছে? মানে প্রথম অথার থাকুক প্রথমে, আর সেই অথারটা যদি ছোটো হাতের অর্থাৎ স্মল লেটারে যদি হয়, আর ক্যাপিটাল লেটারে যদি যে কোনো জায়গায় মানে পরবর্তী মাঝেও বসতে পারে ক্যাপিটাল লেটারে, যে অথারটা ক্যাপিটাল লেটারে থাকবে সে আগেও থাকতে পারে পর শেষেও থাকতে পারে ক্যাপিটাল লেটারে, যেটা ক্যাপিটাল লেটারে থাকবে সেই অথার দিয়েই হবে অ্যাক্সেস পয়েন্ট হবে। ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছে, যদি প্রশ্নপত্রে দুটি বা তিনটি অথার থাকে তাদের মধ্যে যদি যে কোনো একটি অথার যদি ক্যাপিটাল লেটারে হয়, যে অথারটা ক্যাপিটাল লেটারে থাকবে সেই অথার দিয়ে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট হবে। ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্ট কি তোমরা কিন্তু জানো, অলরেডি প্রথম দিনের ক্লাসে বলে দিয়েছি অ্যাক্সেস পয়েন্ট কোথায় বসে, কোন জায়গায় বসে। ঠিক আছে? হয়ে গেলে বলবে, তারপরে চলে যাচ্ছি প্রশ্নে। ঠিক আছে, তারপরে আমি নেক্সট প্রশ্ন।
এই নিয়মটা লিখে রাখো, এটা 5 নম্বর নিয়ম। যদি প্রশ্নপত্রে 4টি অথার থাকে, ঠিক আছে, 4টি অথার থাকে, তাহলে প্রথম অথার দিয়ে 4জন যদি অথার থাকে প্রশ্নপত্রে, তাহলে প্রথম অথার দিয়েই কিন্তু আমরা মেন এন্ট্রি হবে, ঠিক আছে। এবং অর্থাৎ থার্ড ইন্টেনশনে আমরা যে অথারের নাম দিয়ে, অর্থাৎ প্রথম অথার দিয়ে আমরা মেন এন্ট্রি হবে, কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে। 3টে ডট ইউজ করব, 3টে ডট দিয়ে আমরা থার্ড বন্ধনীর মধ্যে আমরা ইটি অল শব্দটা ইউজ করব। ইটি দ্বারা একটু দেখে নিচ্ছি। তারা একটু ওয়েট করে। এটা একটু ভালো করে কারেকশন করে লিখে নাও। চারজন বা তার পাঁচজনের বেশি, ঠিক আছে, 5জনের অধিক অথার থাকে, তাহলে আমরা কি করব, প্রথমে লেখকের নাম হবে, ঠিক আছে। তাহলে কি করব, এগুলো কিছু লেখার দরকার নেই, যদি থাকে তাহলে আমরা কি করব, মানে অ্যাক্সেস পয়েন্ট কিভাবে হবে, তাহলে অ্যাক্সেস পয়েন্ট হবে, প্রথমে লেখকের নাম, অর্থাৎ প্রথম লেখকের নাম, অর্থাৎ ফার্স্ট অথার, ঠিক আছে, ফার্স্ট অথার, ঠিক আছে, প্রথম অথার, তারপরে 3টে ডট বসাবো, ফার্স্ট অথারের নাম লিখে 3টে ডট বসাবো, 3টে ডট বসিয়ে আমরা কিন্তু অ্যাক্সেস পয়েন্টে কিভাবে লিখবো সেটা কিন্তু বলে দিচ্ছি। ETAL শব্দটা ইউজ করবো, ETAL লেখার পর থার্ড বন্ধনী ক্লোজ, ঠিক আছে, তারপরে ডট দিয়ে একটা ড্যাশ দেব, মানে এইটুকু কথাটা লিখতে হবে। হ্যাঁ, বাকি অথারের নামগুলো এই যে 3টে ডটের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা কিভাবে করে বলবো এখন, এইটা শুধুমাত্র এই নিয়মটা একটু মনে রাখবে। তারপরে আমরা যদি এখন প্রশ্নে চলে যাচ্ছি, তাহলে অ্যাক্সেস পয়েন্টে সবার আগে কিন্তু টাইটেলও বসবে, ঠিক আছে, টাইটেল, TITLE টাইটেল, তারপরে স্ল্যাশ চিহ্ন দিয়ে ফার্স্ট অথার, কিন্তু এটা হলো, এখানে আর কিছু নিয়ম লিখে রাখো, কিন্তু এই ক্ষেত্রে মানে ফার্স্ট অথার কখনো উল্টো বসবে না, যেমন আছে প্রশ্ন হতে সেরকমই বসবে, মানে এতক্ষণ আমরা কি করেছিলাম, মানে ফার্স্ট অথার থাকলে আমরা প্রথম লাস্ট নেমটা আগে লিখতাম, ফার্স্ট নেমটা পরে লিখতাম, এরকম উল্টিয়ে দিতাম। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো লেখকের নাম উল্টে বসবে, ভালো করে বুঝে নাও যে ফার্স্ট অথারের ক্ষেত্রে ফার্স্ট অথার কিন্তু কখনো উল্টে যাবে না, যেমন আছে সেরকমই বসবে পরপর,
অর্থাৎ সবার আগে কিন্তু টাইটেল বসে যাচ্ছে, টাইটেল দিয়ে স্ল্যাশ চিহ্ন ফার্স্ট অথার 3টে ডট ETAL ডট দিয়ে ড্যাশ, ঠিক আছে। টাইটেল বসছে মানে যদি 4জন বা 5জনের অধিক অথার থাকে তাহলে অ্যাক্সেস পয়েন্ট কীভাবে হবে, সবার প্রথমে টাইটেল বসবে, তারপরে স্ল্যাশ চিহ্ন দিব, ঠিক আছে। তাহলে ফার্স্ট অথার লেখার পর প্রশ্নগত যে ফার্স্ট অথার থাকবে, ফার্স্ট অথার কখনো উল্টাবে না, যেমন আছে প্রশ্নে সেরকমই বসবে। তারপরে 3টে ডট দিয়ে মানে থার্ড বন্ধনীর মধ্যে ETAL, থার্ড বন্ধনী ক্লোজ করব, তারপরে আমি কিন্তু ডট দিয়ে ড্যাশ দিয়ে তারপরে যেরকম লিখবো আমরা নর্মাল লিখে যাব, ঠিক আছে। তারপরে আমাদের একটা বিষয় নজর রাখতে হবে যে কোনো অবস্থায় আমাদের কিন্তু, তারাও একটু দেখে নিচ্ছি, মানে সেকেন্ড ইন্টেনশনে কোনো লেখা আসবে না, ঠিক আছে। তাহলে এটা একটু নোট করে লিখে রাখো, কোনো অবস্থায় সেকেন্ড ইন্টেনশনের ভিতরে কোনো লেখা প্রবেশ করবে না, ঠিক আছে। আমরা যদি দেখি দেখো এখানে কোথাও সেকেন্ড ইন্টেনশনে কোনো লেখা প্রবেশ করে নেই, ঠিক আছে। মানে এতক্ষণ আমরা আগের ক্লাসে কিন্তু আমরা সেকেন্ড ইন্টেনশনে কিন্তু লেখা দুটো অক্ষর দুটো লেটার অলরেডি কিন্তু প্রবেশ করেছিল, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু কোনো লেখা কিন্তু সেকেন্ড ইন্টেনশনে প্রবেশ করেনি, শুধুমাত্র অ্যাক্সেস পয়েন্টেই দুটো অথার দুটো লেটার দুটো অক্ষর কিন্তু প্রবেশ করেছিল, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম প্রশ্নটা দেখিনি, প্রশ্নে কি রয়েছে। প্রশ্নে সর্বপ্রথম আমরা টাইটেল পাচ্ছি, অথার পাচ্ছি। দেখো অথার কয়জন দেখতে পাচ্ছ বলো, প্রশ্নে অথার কয়জন রয়েছে। বিড়াল চলে এসেছে, বিড়াল, দাদা বিড়াল চলে এসেছে। বলো কয়জন অথার আছে দেখে বলো, প্রশ্নে কয়জন অথার দেখতে পাচ্ছ। দেখো এখানে সর্বপ্রথম ইচান্ত এইচ প্রিন্স, ঠিক আছে, এটা একটা অথার। মিশিগান অ্যান আবর একটা অথার, ঠিক আছে। মিচেল চক্রবর্তী একটা অথার। চিকেন ব্রাউন একটা অথার। তার ডেভিড এল হর্টন একটা অথার, ঠিক আছে। অর্থাৎ কয়জন দেখতে পাচ্ছি, 1 2 3 4জন, 4জন অথার দেখতে পাচ্ছি। এগুলো বিদেশি লেখক, একসাথে কিন্তু অনেক নাম, কঠিন কঠিন নাম আছে, ঠিক আছে, একসাথে জয়েন রয়েছে। তো কমা দেওয়া আছে, দেখো এখানে কীভাবে চিনবো, দেখো এখানে কিন্তু কমা দেওয়া আছে, ঠিক আছে, এই কমা দেওয়া আছে, এই যে কমা দেওয়া আছে, ঠিক আছে। এটা তো ইউনিভার্সিটি দেখে বোঝাচ্ছে, পরেরটা ইউনিভার্সিটি এটা আলাদা, এটা হ্যাঁ অ্যান আবর, এটা একটা অথার, অ্যান আবর, ঠিক আছে, ইউনিভার্সিটি অফ মিচিগান, অ্যান আবর। মিটসেল চিকট্রেন, ঠিক আছে, চিকট্রেন ব্রাউন, অর্থাৎ টোটাল 4জন অথার রয়েছে। 4জন অথার থাকলে কি করব, আমরা একটু আগে বললাম প্রথমে টাইটেল হবে, তারপরে আমরা ফার্স্ট অথার টাইটেল স্ল্যাশ চিহ্ন ফার্স্ট অথার, তারপরে 3টে ডট, তারপরে ETL। তাহলে আমরা সর্বপ্রথম টাইটেল কি দেখতে পাচ্ছি, টাইটেল কি আছে বলো। তাহলে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, তাহলে এটা টাইটেল, আমি টাইটেল বসিয়ে দিলাম। দেখো দুটো লেটার আমি সবার প্রথমে বসিয়ে দিয়েছি, PRINCIPLS, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। তারপরে স্ল্যাশ চিহ্ন দিয়েছি, বাই দিয়ে সেই অথারের নামটা লিখলাম, ঠিক আছে। দেখো অথারের নাম কখনো উল্টে বসে নেই, প্রশ্নে যেরকম আছে সেরকমই কিন্তু বসিয়ে দিয়েছি পরপর, ঠিক আছে। তারপরে 3টে ডট বসালাম, দেখো 3টে ডটের মধ্যে বাকি অথারগুলো বসে যাচ্ছে, ঠিক আছে। 3টে ডট দেওয়ার মানে কি, মানে বাকি যে 4টা থাকুক না 5টা থাকুক না 6টা থাকুক বা তারও বেশি থাকুক অথার, সবগুলো অথারই কিন্তু এই 3টে ডট দিয়েই প্রকাশ করা হচ্ছে, এই 3টে ডটের মধ্যেই আছে, ঠিক আছে। সেজন্য কিন্তু আবার এক্সট্রা ভাবে কিন্তু আরও অথার লেখার প্রয়োজন নেই। তারপরে আমরা কি করলাম, ETAL দিয়ে থার্ড বন্ধনী ক্লোজ করলাম। তারপর আমরা কিন্তু কন্টিনিউ লিখে যাচ্ছি, অর্থাৎ অথারের নাম কমপ্লিট, টাইটেলও কমপ্লিট, এগুলো কিন্তু আবার এখানে কিন্তু আবার মেন এন্ট্রিতে আর লিখতে যাব না,
অর্থাৎ থার্ড ইন্টেনশনে কিন্তু আর লিখবো না। একবার যদি লিখে নিই হেডিং সেকশনে যে অ্যাক্সেস পয়েন্টে যদি একবার লিখে নিয়েছি, সেই জন্য কিন্তু আমরা কিন্তু থার্ড ইন্টেনশনে লিখবো না। তাহলে কি করব আমরা শুধুমাত্র বাকিগুলো লিখবো যেগুলো লিখিনি। তাহলে কি কি লিখিনি? দেখো প্লেস লিখিনি। প্রশ্নপত্রে দেখো প্লেস কি রয়েছে, প্লেস এই যে নিউ ইয়র্ক রয়েছে প্লেস, তাহলে আমরা নিউ ইয়র্ক লিখলাম। তাহলে আমরা পাবলিশারের নাম লিখবো, ঠিক আছে, এই যে পাবলিশারের নাম দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমরা পাবলিশারের নামটাও লিখলাম। তারপরে আমরা ইয়ার দেখবো, ইয়ার আছে প্রশ্নে, এই দেখো ইয়ারও আছে, তাহলে ইয়ারটাও আমরা লিখলাম। লেখার পর এখন আমরা কি করবো, ভলিউম, পেজ সাইজ, ইলাস্ট্রেটেড, ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম, সিরিজ নেম, সিরিজ এডিটর, এগুলো দেখবো এগুলো আছে কি না। তাহলে দেখো এখানে ভলিউম পাচ্ছি, তাহলে আমরা ভলিউম বসালাম, তাহলে কমা দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা পেজ পাচ্ছি 650p, তারপরে আমরা সাইজ পাচ্ছি 26 সেন্টিমিটার। তারপরে আমরা আইএসবিএন নম্বর পাচ্ছি, আইএসবিএন নম্বরটাও লিখে দিলাম। প্রাইস পাইনি বলে প্রাইস লিখি নেই। দেখো এখানে দেখো কল নম্বর, অ্যাক্সেসন নম্বর তোমরা দেখতে পাচ্ছ, বলো কল নম্বর, অ্যাক্সেসন নম্বর কি আছে এখানে? তাহলে আমরা কল নম্বরটা দেখে দেখে বসাবো, তাহলে আর সিএল কল নম্বর এইভাবে লেখার প্রয়োজন নেই, শুধু নম্বরটাই লিখে দেবো, এই নম্বরটা লিখে দিয়েছি, ঠিক আছে। এই যে এখানে ভালো করে দেখে নাও যে আমরা কিন্তু আগের ক্লাসে শুধুমাত্র কল নম্বর বলে লিখিয়ে দিয়েছি, কল নম্বর ছিল না বলে, কিন্তু এখানে তো কল নম্বর আমরা পেয়ে যাচ্ছি, সেই জন্য কল নম্বরটা বসিয়ে দিয়েছি এখানে, এই ঘরে কল নম্বর বসবে। তারপরে আমরা যদি দেখি যে অ্যাক্সেসন নম্বর, এই যে অ্যাক্সেসন নম্বরও আছে 6568, তাহলে আমরা 6568টাও বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এই মাঝখানে বসাবো, কোনো অসুবিধা নেই, এখানে বসাবে, বসালাম, ঠিক আছে। তাহলে কমপ্লিট, এটুকু করলেই পুরো কমপ্লিট। এটা হলো মেন এন্ট্রি, অর্থাৎ আমরা মেন এন্ট্রি পুরো ফরম্যাটটা করালাম, ঠিক আছে। অর্থাৎ আমি এই টাইপের এখন হোমওয়ার্কগুলো দেবো, নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, বুঝতে না পারলে। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে লেখা যাবে, এটা একটু 4 জন অর্থাৎ থাকলেই তাহলে এইরকম করবো। প্রশ্নপত্রে যখন 4 জন 4 জন যদি না থাকে, হ্যাঁ, 1 2 জন বা 3 জন থাকলে তাহলে ওই যে আগের নিয়ম ফলো হবে, 3 জন অর্থাৎ থাকলে। দেখুন নিয়মটা আগে বলে দিয়েছি, যখনই প্রশ্নপত্রে 4 জন বা অধিক অর্থাৎ থাকবে তখন কিন্তু অ্যাক্সেস পয়েন্টের হেডিংটা এরকম হবে, ঠিক আছে। 4 জন বা তার বেশি অর্থাৎ থাকবে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা এখন প্র্যাকটিস করবে বাড়িতে, আমি কিছু প্রশ্ন দিয়ে দেবো, এই টাইপের প্রশ্ন করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে।